আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। যে যেখান থেকে ভিডিও হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় শ্রোতা, আমি আজ যে বিষয়ে আলোচনা করব কয়েকটি ভিডিও নিয়ে আমি আলোচনা করব। প্রতিটি আলোচনা হবে আমার অনুমানের ভিত্তিতে নয়, যা ভিডিওতে দেখব যেটা আমার মনে হয়েছে তার উপর। অনুমানে কাউকে কোনো কিছু ছুঁড়ে কথা আমি বলবো না। যেহেতু আমি বিজি আছি তাই কোনো রকম কোনো তথ্য কিংবা কোনো রকম সত্যতা যাচাই না করে আমি আজ কথা বলবো শুধুমাত্র তাদের ভিডিওর উপর। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখে আমার যা অনুমানে এসছে সেটা নিয়েই আমি কথা বলছি। তানজিলা বাবার বাড়িতে এসছে। বাবার বাড়িতে এসে এবার বোধহয় সে একটু বেশি কর্তৃত্বপরায়ণ, বেশি আদুরে আদুরে ভাব দেখাচ্ছে। সেই সাথে মনে হচ্ছে যে এবার একটু তেষাও বেশি মেয়ের উপর ফোকাস করছে। মেয়ে কী খেতে ভালোবাসে, মেয়ে কোনটা খেতে ভালোবাসে, মেয়ের জন্য একটু স্পেশাল রান্না করছে। ডিম দিয়ে কি যেন একটা ওই টমেটো দিয়ে রান্না করলো, যেটা নাকি তানজিলা ছোটোবেলায় খেত। আবার শুনলাম তানজিলার জন্য ওই যে একটু মুরগি রান্না করেছে, একটু গরুর মাংস রান্না করেছে, যে গরুর মাংস আলু দিয়ে রান্না করলে তানজিলা পছন্দ করে না, তার শ্বশুর বাড়িতে আলু দিয়ে রান্না করে। সেটা সে আবার বলল, কেন করবে না, তোমার শ্বশুর বাড়ি তো তোমার টাকায় চলে। তুমি কি দেখে যাওনি যে তোমার শাশুড়ি হালটাকে, তোমার শাশুড়ি 5,000 টাকা দিয়ে সে মাস চালাতো? সে কথা ভুলে গেলে তো চলবে না যে মহিলার যেমন আয় তেমন ব্যয়। তুমি আয় করছো, তুমি ব্যয় করো। তুমিই তো তোমার শাশুড়িকে বেশি খরচ হলে বকাঝকা করো। আমরা দেখেছি মাছে নাকি তোমার শাশুড়ি আগে টোপলা করতো না, তুমি নাকি এই টোপলা করা শিখিয়েছো। তুমি দেখেছি যে মা একটু যদি মাংস বেশি করে, এত মাংস কেন রান্না করছেন? এগুলা কি তাহলে নাটক? তুমি একটু মাংস মাছের পিস বেশি হলে এত পদে রান্না করা লাগে, সেগুলা বলো। আবার বাবার বাড়ি এসে মাকে বলো যে আমার শাশুড়ি আলু দিয়ে রান্না করে, যা আমার পছন্দ না, যার জন্য গরু মাংস খায় না। আসলে কি, যে তোমার অভ্যাস হয়ে গিয়েছে ছোটবেলা হতে বাপে তাড়ানো মায়ে তাড়ানো, মেয়েটা সবসময় মানুষের তোষামত করে খেয়ে বেরিয়েছে। মানুষের তোষামত করলে ভালো খেতে পেরেছে, এর কথা ওকে লাগিয়েছে। ছোট্টবেলায় দেখবেন যেসব সংসারে এই যে সতীন থাকে, অর্থাৎ সৎ মা সৎ বাবা, এই ধরনের পরিবারের লোকগুলা কিন্তু সবসময় একটু কোটনামি, একটু তাদের চরিত্রগুলা হয়, এর কথা ওকে লাগানো, এইভাবে চামচামি করে খাওয়া। এদের বিনোদন হলো ঝগড়া বাঁধানো, ঝগড়া বাঁধিয়ে মজা নেওয়া। এই তানজিলার অভ্যাসটাও এমন হয়ে গিয়েছে। তাই সে শাশুড়ির রান্নার কত প্রশংসা আমরা দেখেছি, আর সে তার মাকে বলছে যে তার শাশুড়ির রান্না তেমন পছন্দ হয় না, গরুর মাংস নাকি খেতে পারে না আলু দেবার জন্য। তুমি এবার যে তোমার শাশুড়িকে 2 কেজি গরুর মাংস রান্না করতে বলবে আলু ছাড়া, তোমার শাশুড়ির সাধ্য নেই সেখানে 1 পিস আলু দেয়। কারণ তুমি তো মহারানী, তুমি যাহা হুকুম করিবে তোমার দাসী তাহাই পালন করিবে। আর দাসী অর্থাৎ তানজিলার শাশুড়ি, তার কথা কি বলবো আর। সে তো হাহুতুস করে একেবারে ফাটিয়ে ফেলছে তার নাতির জন্য। সে বারবার দুঃখ প্রকাশ করছে, গরিব বলে কেউ দাম দেয় না। গত ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম, সে এই যে তানজিলার সাথে যেতে চেয়েছিল তানজিলার বাবার বাড়িতে, কিন্তু তানজিলা আনেনি, সাথে আছে। তানজিলার ছেলেটা একটু বড় হয়েছে, এখন একটু বাইরে ওই ছায়া এটা ওটা অনেকেই রাখতে পারে, কোলে নিতে পারে, যার জন্য তানজিলা তার উপর ভিউয়ার্সদের যেরকম ধিক্কার খায়, কথা শুনে, সব কিছু মিলে তানজিলা এবার শাশুড়িকে আনেনি। আর এই জন্যই শাশুড়ি কি করছে, বারবার সে ক্যাপশনে লিখছে যে আমি গরিব বলে কোনো দাম নেই, গরিবের কোনো মূল্য নেই, এটা ওটা লিখে সে প্রকাশ করছে। যেতে পারছে না এই বিয়ের বাড়িতে, অর্থাৎ বাপ্পির বাসায় আসলে তার এই ভিডিও করা একটু জমজমাট হয়, ভিউ বাড়ে, তার ডলার ইনকাম ভালো হয়, সে একটু রিল্যাক্সে থাকতে পারে, হাসি ফাজলামি ইত্যাদির মধ্যে থাকতে পারে। কারণ মহিলা তো বেয়াদব, মহিলা তো চরম লোভী, মহিলা চরম লোভী বেধায় সে দাসী কেন, আর দাসীর চাইতেও আরও নিচু হতে পারে এই মহিলা। বন্ধুরা, আমরা দেখেছি বাপ্পিকে দেখলাম যে এই তিশার একটা ভিডিওতে নাস্তা করছে। লোকটাকে দেখলেই বোঝা যায় লোকটা একটু বুড়া হয়ে গিয়েছে হঠাৎ করে। তার বয়স যে 55 বছরের অধিক, এখন কিন্তু ধরা খায়। আমি আগেও কয়েক মাস আগেও বলেছি, আমি বোধহয় বেশ মাস 2 আগে বলেছি যে এই বাপ্পির ডায়াবেটিস হয়েছে। বাপ্পির চেহারাতে সেটাই বলে, একটু একটু করে কিন্তু সেটাই আত্মপ্রকাশ পাচ্ছে। বাপ্পি এখন সকালবেলা কোনো রকম রুটি সবজি বেশি খায়, তার সঙ্গে অবশ্যই ডায়াবেটিস হলে ডায়েট কন্ট্রোল করলে ডিম খেতে হবে। তো ডিম পোস্ট বোধহয় তিশা দিতে চায়নি, তো বাপ্পি সেটা জোর করে নিয়েছে। আর তিশা তো ডিম পোস্ট সবজি দিয়ে খাচ্ছে, না জানি
কি করে ফেলেছে সকালের নাস্তা, এই জন্য সে দেখাতে গিয়েছে। কিন্তু বাপ্পি তখন হাসছিল। বাপ্পির হাসিটার মধ্যে কেমন যেন টিটকারি ছিল, যার জন্য তিশা একটু বললো যে হাসছেন কেন। সে বললো ডিমটা তো জোর করে নিয়েছি। তারপরে যে ঝগড়া বেঁধেছিল, অর্থাৎ তিশা বলছিল আমার রান্নার মধ্যে যে সে উৎপাত। তারপরে বাপ্পি বললো যে কেন তুমি এগুলো আবার ক্যামেরাতে কেন এগুলো বলতে চাচ্ছ। বাপ্পি নিজেকে আর ছোট করতে চায় না। বাপ্পি এখন নিজেকে পুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। এতদিন ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছে, এখন সে ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে যাচ্ছে। কারণ তার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, 13-14 বছর পেরিয়ে 15-16 বছর, 14, এবার বোধহয় 14 চলছে ছেলেটার বয়স, এবং ছেলেটা বোধহয় এবার ক্লাস 9-এ উঠবে। সবকিছু মিলে এই বাপ্পি নিজেকে একটু শোধরাতে চাইছে, নিজেকে একটু প্রেজেন্ট করতে চাচ্ছে গাম্ভীর্যতার সাথে, ব্যক্তিত্ব সম্পন্নতার সাথে। তাই সে চায় না যে তার আর এই তিশার মধ্যে যে গ্যাঞ্জাম হয়, যে ছোটোখাটো খুনসুটি হয়, সেগুলো তুলুক কিংবা সামনে আসুক ক্যামেরার সামনে। এটা ভালো, এটা যে আমরা খারাপ কিছু দেখবো সেটা নয়। কিন্তু তিশার এই বুদ্ধিটা আসলে আসবে না। তিশা তো মূর্খ, তিশার মধ্যে তো কি বলবো, অক্ষর জ্ঞান একেবারেই নেই বললেই চলে। যতটুকু হয়তো বা কোনো রকম বাংলা রিডিং টিডিং পড়তে পারে, তাও ঠিকঠাকভাবে পড়তে পারে কিনা, কারণ লাইভে যখন আসে তখন সে তো দেখি কিছুই পারে না। যাই হোক বন্ধুরা, যে কথা বলতে চাচ্ছিলাম যে তানজিলাকে দেখলাম আজ গাড়িতে করে তার বান্ধবীর বাসায় যাবে। তো বায়না ধরেছে তাবিয়াও যেতে চাইছে, যেটা তানজিলা কাবাবের হাড্ডির মতো মনে করছে। কারণ এই সাকিব ড্রাইভিং করবে, পাশে তানজিলা তার নায়িকা হয়ে তার ছেলেকে নিয়ে 3 জনে মিলে যাবে একটু দাম্পত্য, মানে তার পরিবার নিয়ে সে একটু ঘুরবে ফিরবে। সেখানে কাবাবের হাড্ডি তাবিয়া যে গাড়িতে উঠতেই চায় না, সে শখ করে যেতে চাচ্ছে। কারণ সে মনে করছে যে সাকিব আছে বা তানজিলা আছে, তানজিলার ছেলে আছে, না জানে ওরা কোথায় যাবে, তো আমিও যাব। যাই হোক, বাচ্চা মানুষ তো তাবিয়াকে নিতেই চাইছিল না। খুব অবাক হলাম যে এই যে নিজের বোন আর সৎ বোনের মধ্যে পার্থক্য আজও কিন্তু তাবিয়াকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তানজিলা। কিভাবে জানেন? এই যে ছোট্ট মেয়েটাকে সে পিছনের সিটে একা বসতে দিয়েছে এই তাবিয়াকে। কখনো কি নিজের বোন হলে এটা পারতো? হ্যাঁ, সাকিব ড্রাইভ করছে ঠিক আছে, কেন সে যখন তাবিয়া যেতেই চাইলো এবং গেলই, তখন কি পারতো না তাবিয়াকে নিয়ে সে পিছনের সিটে বসতে? কেন পারেনি? নিজের বোন তো না। সে নিজের বোন না বিধায় সে জ্বলছিল, তার উপর ভালোবাসা আবেগ ছিল না। ওইটুকু মেয়ে পিছনের সিটে এমনিতেই সে বসতে পারে না, তার নাকি মাথা ঘোরা ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে। তার উপরেও অতটুকু মেয়ে যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে একা একা বসলে। গাড়ি ব্রেক করলে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের সামনের সিটে আঘাত লেগে মাথায় অনেক রকম সমস্যা হতে পারে। তারপরেও কিন্তু বাপ্পি এবং তিশা ওরা কিন্তু চেষ্টা করেছিল তাবিয়া যাতে না যায়। বাপ্পি তো একান্তই চেষ্টা করেছিল, বাট পারেনি। তো বাপ্পিকে দেখলাম যে অনেকেই বলেন যে ভাইয়া আপনার মতো পুরুষ হয় না, আপনার মতো দুলাভাই হয় না, আপনার মতো বাবা হয় না। আমি বলবো দুলাভাই হয় কিনা, স্বামী হয় কিনা, কিন্তু আসলেই বাবা হয় না। যদিও পেছনে এই তানজিলাকে নিয়ে অনেক রকম কথা আমরা শুনেছি, তানজিলাকে নিয়ে অনেক রকম বাজে বাজে কথাই তিশাই বলেছে যে একরমে ঘুমিয়ে আছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, পিছনের কথা আমরা নাই বা টানলাম, কিন্তু বর্তমানে এই বাপ্পিকে দেখতে পাচ্ছি যে তানজিলাকে সে আনতে যায় প্রতি মাসে একবার করে এই পাবনা থেকে কুষ্টিয়া যায়, যেটা কিন্তু নিজের বাবারও অনেক সময় আনতে যেতে চায় না, বলে যে সম্ভব না, ড্রাইভার নাই, আমি ওর ড্রাইভ করে প্রতি মাসে একবার করে আনতে যেতে পারবো না। আমি বহু দেখেছি এমন। তার উপর কি করছে, এই মেয়ে জামাই বাইরে যাবে, সেই গাড়ি মুছে নিজ হাতে পরিষ্কার করে এই তানজিলার হাতে, সাকিবের হাতে চাবি তুলে দিয়েছে। সত্যি সত্যি আপনারা বলুন, এটা কি একজন সৎ বাবা কত উদার হলে, কত ভালো হলে? হ্যাঁ, তার পাশে অনেক কিছু আছে। আমরা শুনেছি যে সে মানে অনেক রকম বাজে এবং অনেক রকম ডিমান্ড করে থাকে। এই তানজিলার কাছে ডিমান্ড করে কিনা জানি না, তবে তানজিলা যে ওর বাবাকে যে গিফটগুলো দিয়েছিল, আইফোন দিয়েছিল, তারপর বোধহয় একটা ব্রেসলেট দিয়েছিল। তো আমি বলবো যে এমন বাবা, নিজের বাবাকে না হলেও এমন বাবাকে কিন্তু দিতে ইচ্ছাই করে, যে শুধু সমাজে তাকে স্বীকৃতি দেয়নি, যে সমাজ তাকে বাবাকে এই প্রশ্নটা বিধে দিত, সেখানে সেই জায়গায় এই বাপ্পির নাম লিখে দিয়েছে, বাপ্পি তার বাবা। শুধু তাই নয়, বাপ্পির জন্য আজ জামাইকে নিয়ে সে শ্বশুর বাড়ি অর্থাৎ বাবার বাড়ি কথাটা মুখ বড় করে বলতে পারে, থাকতে পারে, খেতে পারে, এবং বাবার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে মাস্তি করতে পারে, বাবার নিজের বায়োলজিক্যাল ছেলে মেয়ের উপর ধমক দিতে পারে।
বন্ধুরা, এবার দেখলাম সাকিব আসার সময় কিছু ফ্রোজেন জিনিস নিয়েছে, খাবার নিয়ে এসছে। যে খাবারগুলো আনার সময় অতটুকু খাবার, যেটা বোধ হয় ওই পুরি, সিঙ্গারা, সমুচা, পোড়াটা, এই জাতীয় চিকেন বল, চিকেন কি যেন নিয়ে টিয়ে আসছে 3টা প্যাকেট, বেশি কিছু না। আমি বললাম আর কি এর আগে পরে যা আনতো। তো সেই সব প্যাকেট দেখেই এই সাকিব বলে উঠেছে যে আমার শালাবাবু আবার পেট পূজা করতে পছন্দ করে, মানে তার শালা যে বেশি খায় সেটা সে বলে দিল। শুধু যে এই তা নিচে বেশি খায় তা তো না, তোমার বউ কি কম খায়? তোমার বউও কম খায় না। তুমি কি খাও জানি না, কিন্তু তোমার শরীরটা দেখে মনে হয় তুমিও কম যাও না। আর তার উপর বাড়ি বসে বসে খেয়ে তোমরা আবার যে পরিমাণ হোটেলে গাদাতে যাও, যে পরিমাণ হোটেলে মানে খেতে যাও, তাতে বোঝাই যায় তোমার খানাও, তোমার পেট পুজোও কম যায় না। তো সেখানে একটা উঠতি বয়সী কিশোরী বালক, যার এই মুহূর্তে খাবারের দরকার, এই মুহূর্তে বাচ্চারা খেলাধুলা করে, খাওয়ার উপর চাহিদা থাকে, সেই বয়সের কি খাবারকে তুমি বলছো পেট পূজা করতে পছন্দ করে। আমরা দেখেছি এই তান শুধু যে খাবারের জন্য তোমাদের কাছে ডিমান্ড করে তা নয়, এই তানের অভ্যাসটা খারাপও অনেকখানি করে দিয়েছে এই বাপ্পি আর দিশা। অশিক্ষিত মা আর ব্যক্তিত্বহীন বাপ্পি চুমাওলা, তারাই কিন্তু এই তানের চরিত্রটা অনেকখানি নষ্টের জন্য দায়ী। হ্যাঁ, খাবারের চাহিদা থাকবে, কিন্তু আমরা দেখেছি যে ও কাউকে না দিয়ে সবটা একাই খেতে চায়। ওর পছন্দের খাবার কেউ ভাগ বসা, এটা যদি নিজের বাবা অর্থাৎ বাপ্পি বসিয়ে থাকে, সেক্ষেত্রেও সে যথেষ্ট হইচই করে, যেটা তিশার ভিডিওতে উঠে এসছে। তানের এবং বাপ্পির একটা চিৎকার, কোনো একটা খাবার বাপ্পি খেয়ে ফেলেছে, তান তখন ওভার রিয়াক্ট করে গলা ফাটিয়ে কথা বলছিল, চিৎকার করে কথা বলছিল। অন্য পরিবারের ছেলে হলে বাবা খেয়েছে হয়তো বা কষ্ট পেত, কিন্তু এভাবে চিৎকার করার সাহসটা অন্তত পেত না। যাই হোক বন্ধুরা, খাবার ডিমান্ড থাকবে, কিন্তু কেউ খেয়ে ফেললে কিংবা ভাগ দিতে চাইবে না, একাই সবটা খাবে। এইসব চরিত্র তানের আসলে বদলানো উচিত একান্তভাবে। বন্ধুরা, আমি এবার কথা বলবো মিমকে নিয়ে। মিম বাবু ঢাকা গিয়েছে, আমি আপনারা সবাই দেখেছেন, মানে আমি তো মাঝে ভিডিও দিইনি, এই জন্য বললাম। আমি দেখলাম যে মিম এবার যেভাবে সবার সঙ্গে মেলামেশা করছে, যথাসাধ্য চেষ্টা করছে সবার মন রক্ষা করে চলতে। দ্যাটস দ্য এনাফ। একটা আসলে শাশুড়ির যে যত্ন, অর্থাৎ মিমের শাশুড়ির যে যত্ন নেওয়া উচিত, সেই যত্নটা তো কখনোই মিম নিতে পারবে না। প্রথমত মিম এখানে থাকছে না, মিম ওর শাশুড়ির সঙ্গে যতই ইজি হতে চাক মন থেকে ইজি হতে পারবে না। দ্বিতীয়ত হলো ওর শাশুড়িও কখনো মিমের সঙ্গেও ইজি হতে পারবে না। সব কিছু মিলে তারপরেও ও ক্যামেরার সামনে হোক, অভিনয় করে হোক, যেভাবেই হোক, যতটুকু মিলন, যতটুকু হাসি ঠাট্টা সবাই মিলে করছে, বেশ ভালোই লাগছে। যতটুকু বোঝা গেল যে এই মিমের শাশুড়ি বাবুর মায়ের হাড়ের সমস্যা, হয়তো বা হাড়ে ব্লক ধরা পড়েছে, যেটা রিং বসাতে হতে পারে। যাই হোক, ডক্টরের পরামর্শ নিবে বলছিল, 2-3 জন ডক্টরের পরামর্শ নিয়ে করাই বেটার, এটা বাবু ঠিক বলেছে। তো যেটা আর কি বলতে চাচ্ছি, মিম এখানে বলেছে খরচ দিয়ে দিবে। তো খরচের পাশাপাশি অবশ্যই মিমের দায়িত্ব হবে যে শাশুড়িকে রিং বসানোর সময়, মিমের যেহেতু বাচ্চা ছোট, আসলে অনেক সময় ঝামেলা হতে পারে দুটো বেবি ছোট ধরতে গেলে, কারণ আবদিয়াও তো অত বড় হয়নি আর ছোটটা তো একেবারেই ছোট। তখন অন্তত বাবুকে 10-12 দিনের জন্য হলেও তার মায়ের কাছে থাকার একটা ব্যবস্থা করা কিংবা অনুমতি দেওয়া। অনুমতির কথা বলা এবং হাসাটা নিশ্চয়ই এর অর্থ বুঝে গিয়েছেন, কারণ অনুমতি না পেলে বাবুর সাধ্য নেই এখানে আসা। তো সেই মুহূর্তে যদি বাড়ির কাজের উছিলা দিয়ে থাকে যে আমার বাড়িতে কাজ করছে, আমি মনে করি ওই কয়দিন বাড়ির কাজ অফ রাখা, কিংবা বাড়ির কাজের মতো চলবে। সেখানে তো মিম থাকবে তাদের ইঞ্জিনিয়ার খুকি ভাবে, তো সমস্যা কোথায়? বাবুকে যে থাকতেই হবে এমন তো কিছু নয়। যাই হোক, এটা আর কি আমার মনে হলো। মিম কতটা মানবে সেটা মিমের ব্যাপার। তো মিমকে ভালো লাগলো যে খুব ইজি হওয়ার চেষ্টা করছে। শারমিনের বাসায় গেল, শারমিনও যথেষ্ট আপ্যায়নের চেষ্টা করেছে, যেহেতু না জানিয়ে দাওয়াত দিতে চেয়েছিল, গ্রহণ করেনি, সারপ্রাইজ দিবে। তো যাই হোক, যেভাবেই হোক মিম তো গিয়েছে,
এবং যথাসাধ্য চেষ্টা করেছে তা আপ্যায়ন করার। সেই সঙ্গে দেখলাম গিফট কিনেও দিয়েছে মিমের মেয়েকে, 2 মেয়েকেই দিয়েছে, 2 মেয়েকে সাথে সাথে বেলালের ছেলে মেয়েকেও দিয়েছে। যদিও বেলালের ছেলে মেয়েকে সবসময় যেহেতু দেয়, সেহেতু একটু কম দামে শীতের ওই ড্রেসগুলো দিয়েছে, যেটা বারবার বেলাল ইনসাল্ট করছিল। যাই হোক, ভাই বোনের খুনসুটি তো লেগেই থাকবে। তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে আসলে ভালো লাগলো এটা যে আবদিয়ার জন্য দুটো জামা এনেছে। যাই হোক বন্ধুরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে মিম, আবদিয়া কিংবা ইকরা, এখন এসব গিফটের চাইতে না ওদের প্রয়োজন টাকার দরকার, প্রচুর টাকার দরকার হয় এই রিং বসাতে। তাই আমি বলবো এখন ওদের সবার উচিত বাড়তি খরচ কমিয়ে মায়ের দিকে ফোকাস করা, মায়ের চিকিৎসার দিকে বেশি নজর দেওয়া। বেঁচে থাকলে গিফট, ভালো মন্দ, খাওয়া দাওয়া সব হবে, সব কিছু ভালোভাবে চলবে যদি মা সুস্থ থাকে। খুব ভালো লাগে যখন দেখি যে এই বাবুর মেয়েটাকে নিয়ে, ইকরাকে নিয়ে ওর মা কত সুন্দরভাবে সময় কাটাচ্ছে। মনে হয় যেন ওর মা সারাক্ষণ অপেক্ষা করে থাকে বাবুর মেয়ের জন্য। বাবুর মেয়েকে পেলে সারাক্ষণ সে বুকের মাঝে লুকিয়ে রাখে। আর বাবুর মেয়েটা মানে ইকরাকেও যেন কেন মনে হয় দাদির সান্নিধ্য সে খুব পছন্দ করে, দাদির মায়া ভালোবাসা সে যেন বুঝতে পারে, সেও যেন চায় দাদি তার কাছে থাকুক। এই যে মানে এই ভিডিওগুলো যখন আমার সামনে আসে, আমি কিন্তু বারবার টেনে টেনে দেখি। দাদি নাতির এই মিলনটা দেখতে আমার এত ভালো লাগে, কেন জানি না, আমার ভালো লাগে, আমি তাই বললাম। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা দোয়া করব যে ওরা যে সংকটে আছে, এবং এই বাবুর মা, বেলালের মা, শারমিনের মা, যাই বলেন না কেন, তিনি সুস্থ হোক, এই দোয়া করি। বন্ধুরা, এবার আমি যাকে নিয়ে কথা বলবো, তাকে নিয়ে কথা বলা, আপনারা আবার ভিডিও দেখতে যেন না তাদের। আমি বলবো আপনারা দেখলেও অবশ্যই দেখার উৎসাহ জাগবে আপনাদের, যারা দেখে না আমি বলবো যে ডাউনলোড করে দেখুন, প্লিজ 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 ডাউনলোড করে দেখবেন। বলবো এবার মাসুদের কথা আর সাদিয়া লতার কথা। লতার হাজবেন্ড বাংলাদেশে এসছে, সে এবার কক্সবাজার যাবে, সাথে যাবে সাদিয়া এবং মাসুদ ছাড়া তো সাদিয়া অচল। এই যে সাদিয়ার মানে কি বলবো, যে প্রক্সি স্বামীর যে তো যত যেখানে যে ভূমিকা হোক, সেই ভূমিকার সমস্ত দায়িত্ব পালনের জন্য রাখা হয়েছে মাসুদকে। মাসুদ তার মানে এখানে লতা তার স্বামীর সঙ্গে কক্সবাজার যাচ্ছে, তারা কাপল আছে। তো সাদিয়ার তো কাপল নেই, সাদিয়ার হাজবেন্ড তো এখানে থাকে না। তো সে জায়গাটা ফ্লাপ কি করেছে আমরা সবাই জানি। মাসুদ তার পাশে বসে আছে, মাসুদ তাকে টেক কেয়ার করছে, মাসুদকে সে টেক কেয়ার করে থাকে। মাসুদ তার ছেলে মানে সাদিয়ার ছেলে মেয়েকে সমস্ত কিছু টেক কেয়ারের জন্য মাসুদ যেন হামলে খেয়ে পড়ে। আমি দেখলাম এই মাসুদের মানে কমেন্টসে অনেকেই লিখেছে যে মাসুদ, আমি নিজেও ওটাকে সাপোর্ট দিয়ে এসছি, যে এই সাদিয়ার সঙ্গে মাসুদের অবশ্যই কোনো সম্পর্ক, অবৈধ সম্পর্ক আছে। আমিও ওই জিনিসটাতে লাইক দিয়ে এসছি, কমেন্ট করে এসছি, শতভাগ সত্য। কারণ মাসুদের ফিগার, মাসুদের সব কিছু দেখেই মনে হয় যে মাসুদ হলো যে দেখুন, একটা অবিবাহিতা মেয়ে দেখলেই শুধু বোঝা যায় না, অবিবাহিতা ছেলে, বিশেষ করে অবিবাহিতা বলতে কি বোঝাচ্ছে বুঝতেই পাচ্ছেন, যে বিয়ে হওয়ার পর কেন ফিগার চেঞ্জ হয়, একটা ছেলে একটা মেয়ে দুজনেরই কিন্তু ফিগার চেঞ্জ হয়। আমরা যেহেতু আমাদের চোখ যেহেতু ধরেই ফেলে স্বাস্থ্য পরীক্ষা করতে, যে কে বিবাহিতা আর কে অবিবাহিতা, কে কুকর্মে আছে কে সকর্মে আছে, কে কোন কে কি করছে, সব কিছুই কিন্তু আমরা বুঝি। তো সেই ক্ষেত্রে মাসুদ যে এখন কারোর সঙ্গোপনে যায়, কারোর আহ্বানে যায়, এ কথা কিন্তু ওর ফিগার, ওর চোখ, ওর মুখ বলে দেয়। মাসুদ যে এই সাদিয়ার প্রক্সি দেয়, হাজবেন্ডের জায়গাটা ফ্ল্যাপ করে, সেটা কিন্তু আকার ইঙ্গিতে বোঝা যায়। ওদের মান অভিমান চলতে থাকে মাসুদের দিক, মাসুদ অভিমান করে এই সাদিয়ার উপর, সাদিয়া অভিমান করে মাসুদের উপর। প্রায় কিন্তু আমরা এই যে মিমের বাড়িতে গিয়েছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে দুজন এই পাশে বসলে ও বসে না, এ ওকে খোঁচা মেরে কথা বলে, ওকে খোঁচা মেরে কথা বলে, মনে হয় যেন দুজনের প্রেমের মানে লীলা খেলা যে চলছে, সেটা হয়তোবা ওখানে আবার কেউ বলবে যে এই ধরনের বাজে কথা বলেন কি করে। আরে ভাই, যেখানে আজকাল নিজের কি যেন বলে মামা ভাগ্নিকে মানুষ মানে বিবেক দিয়ে করছে না, সেখানে তো কোন জায়গার লতায় পাতায় খ্যাচরে ম্যাচরের আত্মীয় এই মাসুদ কি হয়, নানি চাচাতো খালাতো বোন, ভাবা যায়।
হ্যাঁ বোনের ছেলে। তো সেই সব আত্মীয় ঘরের মধ্যে নিয়ে রাত্রে 1টা 1:30 2টো পর্যন্ত আড্ডা পিটায়। মাসুদ ছাড়া ঘুম হয় না সাদিয়ার, মাসুদ ছাড়া ঘুম জাগে না সাদিয়ার। সেখানে কি হতে পারে? আগুন পানি একসাথে থাকলে কি হতে পারে? সাদিয়ার এই যে মাসুদকে নিয়ে কেন আসতে হবে? সাদিয়ার কি আর কেউ নেই? শ্বশুরবাড়ির কি কেউ নেই? আশেপাশের কি কেউ নেই? কেন নির্ভরশীল সে মাসুদের উপরই হতে হবে? আর মাসুদের এই ভ্রমণ আসলে কি জানেন? মাসুদ এখন কক্সবাজার গিয়েছে ঘুরতে, তাও কি বিমানে করে, চপারে ওঠার সময় নাকি তার কি কি হারিয়ে গিয়েছে শুনলাম। আসলে মানে এটা যে কি বলবো, যে হারিয়েছে নাকি কিছু এখনো বুঝতে পারলাম না ভিডিওতে যে কি কি হারিয়েছে। আমি তো টেনে টুনে দেখেছি যে আসলে কি হারিয়েছে নাকি এটা জাস্ট ক্যাপশনে দেওয়ার জন্য। পর্দা ওই যে ভাঙনটা নিয়ে মাসুদের ভালো ইনকাম হয়েছে এবার, সেই ইনকামের টাকা সে এখন সাদিয়াকে নিয়ে রোমান্স করতে গিয়েছে। ওদিকে লতা গিয়েছে তার স্বামীকে নিয়ে হানিমুন করতে, আর সাদিয়া এসছে মাসুদকে নিয়ে হানিমুন করতে। সাদিয়ার হাজবেন্ড এতটাই মানে কি বলবো, গোলামের গোলাম, যে ও কি বোঝে না? ও একবারের জন্য কেন বলে না যে ওই ছেলের সঙ্গে এত মেলামেশা কি? যতই আত্মীয় হোক, ওকে নিজের ভাইয়ের বেটাই আজকাল চাচা মামি এদেরকে দিচ্ছে পণ মেরে, আর সেখানে আসছে মাসুদ। আমার আসলে এসব কথা বলতে গেলে মানে সেন্স থাকে না। এসব যে কত বড় ক্রাইম, চোখের সামনে মনে হয় যেন পরিবারগুলা এসব ক্রাইমকে সাপোর্ট দিচ্ছে, এসব অনৈতিক কাজকে তারা দেখেও না দেখার ভান করছে, যা আমাদের পরবর্তী মানে বর্তমান সমাজটাকে হুমকির মুখে ফেলছে। আমি বুঝি না ওই গ্রামের লোকজন এদেরকে কেন ধরে মানে জবাবদিহিতা করে না। আসলে করবে কিভাবে? ওই যে বললাম, পরিবার দেখেও না দেখার ভান করে। পরিবার যেখানে স্বীকৃতি দেবে না আমাদের আত্মীয়, ও কিছুই না, ভালো সম্পর্ক, মানুষের চোখ লাগছে, ইত্যাদি কথা বলবে। এই জন্য গ্রামের লোকজনও আসলে এদেরকে তেমন কিছু বলে না। আর সাদিয়াদের সঙ্গেও বোধহয় ওই পদ্মাপাড়ের বাইদানি যে গ্রুপটা আছে তাদের মধ্যে সাদিয়াদের সঙ্গেও বোধহয় খুব একটা কেউ মেলামেশা করে না। না হলে এই মাসুদকে বুঝিয়ে দিত যে যার স্বামী নেই সেই মহিলার ঘরে এই রাত বেরাতে আসা যাওয়া, সেই মহিলার পিছনে পিছনে ঘোরা, সেই মহিলার বাইকে, সেই পুরুষের বাইকে এখানে সেখানে হুটহাট করে চলে যাওয়া কাকে বলে? ডাক্তার কিছুদিন আগে দেখলাম মাসুদ তার ভাইয়ের ছেলের কি যেন হয়েছিল, তাই নিয়ে এমন ভাবছে ভিক্ষা দাও, অপারেশন হবে, চিকিৎসা করানোর টাকা নেই, আমি গরিব, ভিক্ষা দাও। তো সেই মাসুদ টাকার গন্ধ পেয়ে এখন সে কক্সবাজার বেড়াতে গিয়েছে। আবার বলে আমার যাওয়ার ইচ্ছা ছিল না। লতার হাজবেন্ড অনেকবার বলাতে তারপরে আমি রাজি হয়েছি। মানে সাদিয়া বলেনি, সাদিয়ার কথাতে সে যায়নি, এটাই ভিউয়ার্সদের সে বোঝাতে যাচ্ছে। মানে ওই যে ভিউয়ার্সরা তো বলেই বোধহয় ওকে যে সাদিয়ার সঙ্গে এরকম মেলামেশা করার কথা। এই জন্য সে বোঝালো যে, আর সাদিয়ার হাজবেন্ডকেও বোঝালো যে আমি আসলে লতার হাজবেন্ড বলেছে তাই গিয়েছি। তো রুম ভাড়া কে নিবে? লতার হাজবেন্ড নিশ্চয়ই ওখানে হানিমুনে গিয়েছে, যেহেতু বিয়ে হওয়ার পর কোথাও ঘুরতে তেমন যায়নি, বাচ্চা হয়েছে, তারা তো এক রুমে থাকবে। আর এক রুমে কে থাকবে? সাদিয়া আর মাসুদ। তো সেই রুমটা আমাদের দেখিও তো, যে তোমরা কিভাবে থাকছো। সাদিয়া হয়তো বা দেখাবে সাদিয়া আর লতা এক রুমে আছে, আর এক রুমে তার মানে লতার হাজবেন্ড আর মাসুদ আছে। একদম না, ওটা দেখালে তো আমরা আরো বেশি প্রমাণ পাবো যে লতা কখনো তার হাজবেন্ড রেখে ঘুমাতে ওই কক্সবাজারে যায়নি। ওখানে হলো লতা থাকবে, লতার হাজবেন্ড এক রুমে থাকবে, আর এক রুমে মাসুদ আর সাদিয়া হানিমুন করবে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে। বন্ধুরা, এটাই হলো কথা। আর হ্যাঁ বন্ধুরা, ওদিকে দেখলাম যে খুকি হাঁস বিক্রি করেছে টাকার অভাবে, বলছে যে টাকার অভাবে হাঁস বিক্রি করে দিয়েছি। আসলে কি টাকার অভাবে হাঁস বিক্রি করলো? আমার তো মনে হয় একদম না, টাকার অভাবে নয়। ও হলো যে এখন এই খুকি বাড়িতে থাকবে না, খুকি এখন লাফুঙ্গা, আজ এখানে কাল ওখানে, আজ ঘরে থাকতে তার মন চায় না, সে এখন বাঁধন হারা, সে এখন বাঁধনবিহীন বিধায় হাঁস মুরগি এগুলো এখন ঝামেলা। কারণ হাঁস মুরগি রাখতে হলে কন্টিনিউ বাড়ি থাকতে হয়, বাড়ির তদারকি করতে হয়, তাই সে এই হাঁস মুরগি বিক্রি করে দিয়ে ঝামেলা মুক্ত হলো। বাকি ঝামেলা ছেলে মেয়েদেরকে পার করে সে তারপর ওই ছোট্ট মানহাকে নিয়ে থাকবে আর উড়ে উড়ে বেড়াবে। আসলে মনে হচ্ছে খুকি খুব প্ল্যান মাফিক কাজ করছে। শেষ পর্যন্ত এমন হবে না তো? এই যে শাহিনের কপালে যেমন জুটেছিল যে শাহিনের বউটা চলে গিয়েছে, কি যেন মেয়েটার নাম, তার মেয়েটাকে নিয়ে, তেমনি আবার খুকি
খুকি চলে যাবে না তো? তার ওই ছোট্ট মেয়ে মানহাকে নিয়ে খুকির প্ল্যানটা কিন্তু কেমন যেন মনে হচ্ছে। স্বামী পাঠিয়ে দিল বিদেশ, ছেলে মেয়েদেরকে আবাসিক ক্যান্টনমেন্টে ভর্তি করবে এরকম কথা বলছে। আবার হাঁস মুরগি মোটামুটি সরিয়ে দিচ্ছে বিক্রি করে, যে পালন করার জন্য তো থাকতে হবে বাড়ি। সব কিছু মিলে কেন যেন খুকির প্ল্যানটা মনে হচ্ছে যে এক এক করে রাস্তা পরিষ্কার করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কি ঘটে। তবে হ্যাঁ, শারমিন এবং শারমিন খুব ভালো করেছে চলে এসে এবং তার হাজবেন্ডের সঙ্গে যথেষ্ট সময় সুন্দরভাবে কাটানোর চেষ্টা করছে, যেটা এই মুহূর্তে দরকার। খুকিকে কিছুতেই ধারের কাছে এই শাহিনের ঘেঁষতে দেওয়া উচিত নয়। এর দিকে শারমিনের তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত।